আসসালামু আলাইকুম। পটেশ্বর পক্ষ থেকে রক্ত সংবহন চ্যাপ্টারের সাথে আজকে তোমাদের স্বাগতম জানাচ্ছি। আমি ইমরান হোসেন, পড়ালেখা করেছি নটরডেম কলেজ থেকে, এখন অধ্যয়নরত আছি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ। তো চলো সময় কথা না বাড়িয়ে আমরা পড়ালেখা শুরু করে দেই। তো আজকে আমরা পড়ব রক্ত এর চ্যাপ্টারের হৃৎপিণ্ড আকার কৌশল, যেটা তোমাদের এইচএসসি পরীক্ষা বলো সেখানে বা অন্যান্য পরীক্ষাতে চলে আসে। সেখানে আমাদের গ বা ঘতে দেখবা এইরকম ছবি সবসময় চেয়ে থাকে। তো সেই ছবিটাই আমরা আজকে সবাই আঁকবো। দেখি আমাদের প্রথমত দেখো, একটু খেয়াল করো আমি কোথায় কোথায় ফোঁটা দিচ্ছি। আমাদের প্রথমত 4টা ফোঁটা লাগবে, একটা এই বরাবর নিচ দিকে, আরো একটা বিন্দু নিলাম আমরা, তো দুটো হলো। এই দুটার মাঝ থেকে একটু বামে আরেকটা, এটা আমাদের 3 নাম্বার বিন্দু। তো প্রথম, দ্বিতীয়, তৃতীয় প্রত্যেকটা কিন্তু একটা ট্রায়াঙ্গেলের মতো তৈরি করেছে, ত্রিভুজ আকৃতি। তো চতুর্থ যে বিন্দুটা নিব সেটা হচ্ছে আমাদের এই যে প্রথম এবং তৃতীয় বিন্দু এর মাঝে। তাহলে আমাদের কয়টা বিন্দু হয়ে গেল? 4টা বিন্দু হয়ে গেল, 1 2 3 এবং 4, চতুর্থ। এই 4টা বিন্দু থেকে এখন আমরা আঁকানো শুরু করব। এখানে দেখতে পাচ্ছি যে এই যে প্রথমটা এবং দ্বিতীয়টা, তো এই দুটো বিন্দুর আমরা যোগ করব, প্রথম এবং দ্বিতীয় এবং তৃতীয় এবং দ্বিতীয়। কিভাবে? আমাদের রেখাটা সবসময় সোজা হবে না, সেটা একটু বাইরের দিকে হেলে যাবে। সেভাবে দেখো, খেয়াল করো, আমি একটু কোণমুটা দিয়ে শেষের দিকে আরো বাঁকিয়ে দিচ্ছি। ঠিক আছে? আমাদের যে তৃতীয় বিন্দুটা ছিল সেখান থেকেও ঠিক একই ভাবে আমরা এভাবে টান দেব, টান দিয়ে 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 একটু বাঁকিয়ে নিয়ে শেষ করব। এই তো আমাদের প্রথম এবং দ্বিতীয়, তৃতীয় এবং দ্বিতীয়, এই দুটো রেখা তৈরি হয়ে গেল। এখন কি করব? আমাদের যে চতুর্থ বিন্দুটা ছিল সেখান থেকে একটু রেখা টান দেব, এইটুকু টান দিয়ে দুটো দুই দিকে ভাগ করে নিয়ে যাব, একবারে এই পর্যন্ত নিয়ে আসবো। দেখো আমি কিভাবে আঁকাচ্ছি। এখান থেকে একটা রেখা যাবে নিচ বরাবর গিয়ে একবারে ঘুরে চলে আসবে এবং আস্তে আস্তে ঘেসে 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 আমাদের তৃতীয় বিন্দুর সাথে মিশে যাবে। ঠিক আছে? এরপর সেই যে একটু ফাঁকা ছিল সেখান থেকে আমরা আবার আবার একটু ছড়িয়ে যাব, সরে যাব নিচ পর্যন্ত না গিয়ে আবার সেটা আমাদের প্রথম বিন্দুর দিকে মুভ করবে। এই তো আমাদের দেখো আকৃতিটা নোংর শেপের মতো হয়ে গিয়েছে। কিন্তু এই বিন্দু, এই আকৃতি আমাদের প্রয়োজন। আমাদের মোটামুটি হৃৎপিণ্ডের যে প্রকোষ্ঠগুলো ছিল তার মোটামুটি আকৃতি চলে এসেছে। এরপর এরপর নেক্সট স্টেজে গিয়ে আমরা কি করব? দেখো খেয়াল করো, আমাদের যে চতুর্থ বিন্দুটা ছিল সেখান থেকে আমি ডান দিকে একটা রেখা আঁকাচ্ছি এবং এটা বাঁকা হবে, এটা একটু বাঁকা হবে। সেটা থেকে বামে আরো একটা রেখা আঁকাচ্ছি আমি। ঠিক আছে? তো দেখো সেটা কিন্তু ডান দিকে চলে গেছে, ডান দিকে চলে গেছে। আবার আরেকটা রেখা এমন ভাবে আঁকাবো যেটা মনে হবে যে এটার পেছনে আছে। তো পেছনে থাকলে অবশ্যই আমরা এইটুকু অংশ আমরা দেখতে পারবো না। সে কারণে আমরা কি করব? সে কারণে আমরা খেয়াল করবো যে এই বরাবর দিয়ে দিয়ে এখান থেকে যেন বের হয়ে চলে যায়, এভাবে। তো এক পাশ গেল, আরেকটা পাশ এখান দিয়ে গিয়ে এই যে বের হয়ে যাচ্ছে, এরকম রেখা, যাতে মনে হয় যেন আমাদের এই যে দুটো রক্ত নালী এরা যে বের হচ্ছে সেটা পরস্পর ক্রসের মতো করে তৈরি হয়ে বের হচ্ছে। ঠিক আছে? তো বের হয়ে গেল। এরপর আমাদের কি করতে হবে? এই বরাবর আমাদের যে প্রথম যে বিন্দুটা ছিল সেই তার একটু উপরে ইউ আকৃতির মতো একটা শেপ নিতে হবে, ইউ আকৃতির একটু দূরে। কেন? কারণ এই যে দেখো আমি আবার 1 নাম্বার থেকে একটা রেখা টানছি এবং ইউ এর বাইরে থেকে আরেকটা রেখা টানছি। এখন দেখো মনে হচ্ছে দুটো রক্তবাহিকা। আমার উদ্দেশ্য সেটাই ছিল, দুটো রক্তবাহিকা তৈরি করা। এরপর আমরা এই রেখাটা একটু বড় করে দিই, সেখান থেকে নিচ বরাবর আসবো, এসে আবার এসে এইখানে দেখো খেয়াল করো, এই আমাদের তৃতীয় বিন্দু ছিল, তৃতীয় বিন্দু তার পাশে আরো একটা বিন্দু নিব আমরা। এর বরাবর এই যে এখানে একটা বিন্দু নিয়েছিলাম যেটা রেখে যোগ করেছি, তার পাশে আরো একটা বিন্দু নিয়েছি। তখন কি করব আমরা? এখন আমরা করব উপরের দিকে একটা নালী, নিচের দিকে আরেকটি রক্তনালী দিয়ে দিলাম। তার পাশে আমাদের বাইরের দিকে সবসময় একটু ফোলা রেখে এই যে বাইরের যে বিন্দুগুলো ছিল সেগুলো যোগ করে দেব। এই দেখো আমাদের হার্টের শেপ মোটামুটি হয়ে গিয়েছে। ঠিক আছে? ঠিক আছে।
আমাদের হার্ড শেপ মোটামুটি হয়ে গিয়েছে। এখন যদি আমরা কপাটিকাগুলো এঁকে দিই তাহলে সবগুলো প্রকোষ্ঠ এবং অংশগুলো আমরা পেয়ে যাব। কিভাবে? দেখো, আমাদের কপাটিকা ছিল এইখানে আঁকার মতো। মেইন যে কপাটিকা আঁকতে হবে সেগুলো হচ্ছে দুই ধরনের, সেমিলুনার কপাটিকা এবং অ্যাট্রিও ভেন্ট্রিকুলার কপাটিকা। সেগুলো কিভাবে আঁকাবো? সেমিলুনার কপাটিকা দুটো ইউ এর মতো দিলেই আমাদের হয়ে যাবে অর্ধচন্দ্রাকৃতির কপাটিকা। এরপর এরপর দেখো, এর বাইরে থেকে এবং এই যে আমাদের তৃতীয় বিন্দু সেটা থেকে এমনভাবে কপাটিকা নিচের দিকে দেব যাতে গিয়ে চোখা অংশটা তৈরি হয়। আবার এখান থেকেও আমরা এরকম চোখা অংশ মিলে এখানে তৈরি করব, ঠিক আছে? আবার একইভাবে এখানেও চোখা অংশ, এই প্রথম বিন্দু থেকেও আমাদের চোখা অংশ তৈরি হবে। দেখো, আমাদের কপাটিকা হয়ে গিয়েছে, সাথে সাথে আমাদের কি তৈরি হয়ে গিয়েছে? এই যে দুটো প্রকোষ্ঠ অলিন্দ, দুটো প্রকোষ্ঠ নিলয়, সবগুলো আমাদের তৈরি হয়ে গেছে। এবং আমরা মার্কিং করব কিরকম ভাবে? আমাদের সবসময় চেষ্টা করব যে এই উপরে বাম পাশ থেকে যেন জিনিসটা হয় এরকম, এইরকম ভাবে ঘুরে ঘুরে যেসব জিনিসপত্র আছে সেগুলো আমরা আস্তে আস্তে মার্ক করে দেবো। দেখো, এর উপরে বলেছিলাম ঘড়িকাটার দিকে প্রথমে আসে এই পাশের অংশ, তাহলে আমরা এই দিক থেকে সবগুলো মার্কিং করে 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 এইদিকে যাব। দেখো, খেয়াল করো কি বলতে চাচ্ছি, যে প্রথমে আমরা এই যে রেখা সেটা দিব, দিয়ে এই পর্যন্ত টেনে রেখে দেব স্কেল দিয়ে একটা মাপ বরাবর, এই বরাবর একটা শেপ নিয়ে নেই এ পর্যন্ত। এটা একটা গেল। তারপর আমাদের কি আসে? তারপর এই যে এই অংশটা, তারপর আসে এই অংশটা, তারপর আমাদের এই যে এই অংশটা, তারপর আসে আমাদের এই অংশটা, তারপর আসে আমাদের এই যে এই অংশটা যে ছিল সেটা। সবগুলো কিন্তু সরল রেখা আঁকাতে হবে। আচ্ছা, তারপর আসে আমাদের এই যে এইটা, তারপর এই দুটো আমরা নিয়ে নিতে পারি এভাবে, তারপর এইখান থেকে যে কোনো একটা নিয়ে নিতে পারি। এরপর দেখো কি আঁকাচ্ছি, এরপর আমরা চাইলে এটা দিয়ে দিই, তারপর আবার সাথে সাথে এটা দিয়ে দেব, এবং এরপর আমরা যাব এদিকে, শেষ হলো, তারপর যাব এই উপর থেকে নিচ দিয়ে টেনে তারপর ভাঁজ করে দেব, তারপর আরো একটা নিচেরটা বাকি রয়ে গেল, ঠিক আছে? আমি দেখো এদিক দিয়ে ঘুরে 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 এই দিকে চলে আসছি, আমি সেটাই বোঝাতে চেয়েছিলাম। এবং মার্কিং করার সময় খেয়াল রাখবে যাতে এই যে ভাঁজটা করলাম সেটা অবশ্যই যেন দৃশ্যমান হয়। কোথাও ড্রয়িং করা আছে সেখানে গিয়ে যাতে ভাঁজটা না হয়, এটুকু আমাদের খেয়াল রাখতে হবে। এবং সবসময় ভাঁজের ক্ষেত্রে চেষ্টা করবে যাতে একটা করে ভাঁজ থাকে, একটা, বেশি হলে সমস্যা নেই, দুই তিনটা রাখা যায় সময় সাপেক্ষে, কিন্তু আমাদের ছবিটা যত সিম্পল রাখা যায় সেটাই হচ্ছে আমাদের চেষ্টা থাকবে। তো এরপর আমরা সবগুলো এঁকে ফেলেছি সব। এটা কিন্তু একটা তুমি জাস্ট মার্কিং রেখেছিলে, যদি পেন্সিল দিয়ে এঁকে ফেলো, এঁকে রাখো, তাহলে হচ্ছে মুছে দিবে, দিয়ে প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে লিখে ফেলবে। কি লিখে ফেলবে? এই যে উপরে যেটা ছিল সেটার নাম ছিল ঊর্ধ্ব মহাশিরা। আর তারপর এই যে আমাদের যেটা বাম দিকে চলে গিয়েছিল সেটার নাম হবে মহাধমনী। তারপর দেখো, খেয়াল করো দেখতে পাচ্ছ কিনা, এরপর যেটা হচ্ছে ডান দিকে চলে গিয়েছে সেখান থেকে আমি মার্কিং নিয়েছি, সেটার নাম হবে পালমোনারি ধমনী। এরপর এই যে লাইনটা আসে সেটা কোথা থেকে নিয়েছি, এটাকে বলবো আমরা পালমোনারি বা ফুসফুসীয় শিরা। আমি ছোট জায়গা নিয়েছি তাই হচ্ছে লেখা হয়তো ছোট ছোট হচ্ছে, কিন্তু বড় পেজে আঁকবা যাতে আমাদের লেখাগুলো আরো স্পষ্ট হয়ে ওঠে, পেন্সিল ভালোভাবে যেন বোঝা যায়। এরপর এটা ছিল আমাদের ডান অলিন্দ, তারপর এটা ছিল বাম অলিন্দ, এখানে আমরা ডট ডট দিব না কোনোটাতেই। তারপর এটা এটা আমাদের কোন কপাটিকা ছিল? এটা ছিল বাম বাইকাসপিড কপাটিকা। তারপর এই যে আমি নিয়েছি সেটার নাম ছিল অর্ধচন্দ্রাকৃতির কপাটিকা, ঠিক আছে? এভাবে লিখে দিবা। তারপর ট্রাইকাসপিড। আচ্ছা, তারপর ছিল আমাদের বাম নিলয়, এরপর ছিল আমাদের ডান নিলয়। আচ্ছা, তো এরপর আমাদের কি ছিল? এই যে প্রকোষ্ঠটা আমি এঁকেছি, হ্যাঁ সেটাই।
আমি তো বামন, আচ্ছা তাহলে এটা লাগবে না, এটা আমি ভুলে নিয়ে ফেলেছি। তারপর আমাদের কি ছিল, আমাদের ছিল নিম্ন মহাশিরা এবং চিহ্নিত চিত্র আমরা কিন্তু করে ফেলেছি। আমাদের সব সময় চিত্র এর নাম দিয়ে দিতে হবে। চিত্র এর নাম না দিলে স্যার মার্ক কাটতেই পারে বা কেটেও দিতে পারে। এটা ছিল আমাদের হৃৎপিণ্ডের লম্বচ্ছেদ। ঠিক আছে, এইটুকু আমাদের হৃৎপিণ্ড আঁকার কৌশল। আশা করি পুরোটুকু বুঝতে পেরেছো। এভাবে আমরা যদি আঁকাই তাহলে হচ্ছে আমাদের সব চিত্রই হয়ে যাবে, আমরা ফুল মার্কস পাবো। ঠিক আছে, চলো আমরা আজকে পড়বো কার্ডিয়াক চক্র। কার্ডিয়াক চক্র, কার্ডিয়াক চক্রের আগে আমরা ছোট করে হৃৎপিণ্ড এঁকে নিই যাতে আমাদের পড়তে সুবিধা হয়। দেখো প্রথমে আমি কি বলছি, একটা হৃৎপিণ্ড আঁকাবো, এই পাশে আঁকি। ঠিক আছে, মোটামুটি এটা হচ্ছে আমাদের হৃৎপিণ্ডের চিত্র। এর সাথে আমরা আরেকটা চিত্র লাগবে, সেটা হচ্ছে ফুসফুস। আচ্ছা, তো কার্ডিয়াক চক্র আমরা পড়বো এখন। কার্ডিয়াক চক্র, আমাদের যে হার্ট, সেই হার্ট প্রতি মিনিটে দেখা যায় একজন সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষের ক্ষেত্রে 70 থেকে 80 বার, 70 থেকে 80 বার পাম্প করে। পাম্প করে মানে কি, একবার সংকোচন করে আরেকবার প্রসারণ করে, এই দুটো মিলে একটা বলে পাম্প, সংকোচন প্রসারণ। এইটুকুকে বলতেছি পাম্প। পাম্প করা, পাম্প করা কতবার করে, 70 থেকে 80 বার। 80 বার তো কত, প্রতি মিনিটে, প্রতি মিনিট। তাহলে আমাদের গড়ে কত আসতেছে, গড়ে আসে ধরতে পারি আমরা 75 বার পার মিনিট। ঠিক আছে, তাহলে আমরা যদি উল্টো হিসাব করি যে প্রতিবারে আমাদের কত সময় লাগে, তাহলে আমাদের উল্টা করে হিসাবে আসতে হবে যে 60 সেকেন্ডে করে 75 বার, তাহলে 1 সেকেন্ডে কতবার করতেছে। আবার উল্টা যদি আমরা হিসাব করতে যাই যে 75 বার করে 60 সেকেন্ডে, তো একবার কত, 75 বার করতেছে 1 মিনিট 60 সেকেন্ডে, তাহলে একবার কত সেকেন্ড লাগে সেটা আমাদের হিসাবে আসবে। তাহলে আমাদের প্রত্যেক পাম্প, পাম্প এর বাংলা হচ্ছে হৃদকম্পন করতে আমাদের কতটুকু লাগছে, 60/75 সেকেন্ড সময়। তাহলে আমাদের টোটাল মোট কত সময় আসবে, সেটা হচ্ছে 0.8 সেকেন্ড। আচ্ছা, তো এই 0.8 সেকেন্ডকে আমরা বলছি যে প্রতিবার পাম্প বা প্রত্যেক পাম্প বা হৃদকম্পন এর সময়। এই প্রত্যেক পাম্প বা হৃদকম্পন বলতে কি বোঝায়, হৃৎপিণ্ড একবার সংকোচন আর একবার প্রসারণ, এই দুটো কাজ করবে। হৃৎপিণ্ডের এই যে সংকোচন, সংকোচনকে বলা হয় সিস্টোল, সিস্টোল, সিস্টোল। আর যে হৃৎপিণ্ডের প্রসারণ সেটাকে আমাদের বলবো ডায়াস্টোল। তো বলতে পারি সিস্টোল প্লাস ডায়াস্টোল সমান সমান আমি বলতে পারি যে হৃদস্পন্দন বা হৃদকম্পন। ঠিক আছে, এইটুকু আমাদের খেয়াল রাখতে হবে। তো একবার সিস্টোল হবে, ডায়াস্টোল হবে, এই দুটো মিলে আমাদের কত হবে, 0.8 সেকেন্ড। সেই ক্ষেত্রে খেয়াল রাখো যে আমাদের প্রত্যেক অলিন্দ এর সিস্টোল ডায়াস্টোল মিলে হবে 0.8 সেকেন্ড। আবার প্রত্যেক অলিন্দ, এটাও এটাও আবার নিলয়ের ক্ষেত্রেও একইভাবে হবে 0.8 সেকেন্ড। নিলয়ের সংকোচন আর প্রসারণ দুটো যোগ করলে আমরা পাবো 0.8 সেকেন্ড। এই সময়টাকে আমরা বিভিন্ন ধাপে ধাপে ভাগ করে দিব। এটাই হচ্ছে আমাদের কার্ডিয়াক চক্র, যে চক্রের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠগুলো সংকোচন এবং প্রসারণ হচ্ছে, সেটাকে আমরা বলতেছি কার্ডিয়াক চক্র। তো কার্ডিয়াক চক্রে দেখতে পারি আমরা 4টি ধাপ আছে। এই ধাপগুলো সবগুলো হচ্ছে ধারাবাহিক। এই ধারাবাহিক প্রক্রিয়ায় দেখা যায় একটার পর আরেকটা হচ্ছে, আরেকটার পর আরেকটা হচ্ছে। এই ধাপগুলোতে শুরুতে আমাদের কোনটা আসবে, সেটা আসবে অ্যাট্রিয়াল
ডায়াস্ট্রল। তার মানে কি, অ্যাট্রিয়াল ডায়াস্ট্রল বলতে বোঝাচ্ছে যে এখানে অ্যাট্রিয়াম যে ছিল সেটার প্রসারণ হচ্ছে। দেখো আমি ছবিতে এঁকেছি, এখানে আমাদের যে অ্যাট্রিয়ামটা ছিল, এই অ্যাট্রিয়াম এবং নিলয় দুটো অ্যাট্রিয়াম প্রত্যেকে যার যার মতো সংকোচন করবে, যার যার মতো প্রসারণ করবে, কিন্তু দুটো অ্যাট্রিয়াম এতটা সিঙ্ক্রোনাইজ করা যে দুটো একসাথে চাপ দিলে দেখা যায় দুটো অলিন্দ একই সাথেই চাপ দিচ্ছে। তো মনে হবে যে হার্টের উপরের অংশটা চাপ দিচ্ছে একই সাথে। আবার তার একটু জাস্ট কিছুক্ষণ পরেই দেখা যাবে যে নিলয়, এই প্রত্যেক নিলয় যার যার মতো করে চাপ দিবে। তো দেখা যাবে যে এতটাই সিঙ্ক্রোনাইজ করা যে দুটো নিলয়ই তখন হচ্ছে নিজেদের মতো সংকোচন করবে। তো সংকোচন করবে, এর পরে আবার দেখা যাবে প্রসারণ হবে। আমরা যদি রক্ত এর কথা চিন্তা করি যে রক্ত কোথায় থেকে কোথায় যাচ্ছে, তার সাথে কি হচ্ছে, সেটাই আমাদের কার্ডিয়াক চক্রের মাধ্যমে আমরা বের করতে পারি। কিভাবে? প্রথম ধাপ যেটা বলছি সেটা হচ্ছে অ্যাট্রিয়াল ডায়াস্ট্রল। এই যে অ্যাট্রিয়াল ডায়াস্ট্রলটা দেখলাম, সেখানে আমরা দেখব ঊর্ধ্ব মহাশিরা, আমাদের নিম্ন মহাশিরা এবং হার্টের নিজের যে সংবহন, সেখান থেকে রক্ত এই দিকে ঘুরে 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 চলে আসে। চলে এই যে এটাকে বলে করোনারি সাইনাস। করোনারি সাইনাস করোনারি শিরার মধ্যে দিয়ে, করোনারি শিরাগুলো মিলে করোনারি সাইনাস তৈরি করে। সেই সাইনাস হৃৎপিণ্ডের পেছন দিক দিয়ে ঘুরে এই ডান অ্যাট্রিয়াম বা ডান অলিন্দ সেখানে এসে ভিড়ে। তো তিনটা অংশ, ঊর্ধ্ব মহাশিরা, ঊর্ধ্ব মহাশিরাতে রক্ত আসে দেহে, হার্ট এর অবস্থানের উপর থেকে যত হাত আছে, পা আছে, ঘাড় আছে, সেখান থেকে রক্তগুলো চলে আসে। আর নিচের যে নিম্ন মহাশিরা, সেখানে হচ্ছে হার্টের নিচের পা, আমাদের যে পেট উদর গহ্বর, সেখান থেকে সব রক্তগুলো এই নিম্ন মহাশিরার মাধ্যমে আসে। আর হার্টের নিজের তো বলা যায় 1.5 অংশ থেকে এই তিন ভাবে রক্তটা আমাদের ডান অলিন্দে ভিড়তেছে। রক্ত তখন এসে কি দেখবে? দেখবে যে আমাদের ডান অলিন্দ যেটা, সেটা হচ্ছে স্ফীত বা ফুলে আছে, যেটাকে আমরা প্রসারিত বলতে পারি, সেটাই হচ্ছে আমাদের অ্যাট্রিয়াল ডায়াস্ট্রল। তো রক্ত এসে প্রথমে কি দেখছে? অ্যাট্রিয়াল ডায়াস্ট্রল। সেখানে কি হয়? এইখানে যে অ্যাট্রিয়াল রাইট অ্যাট্রিয়াম এর হৃৎপেশিগুলো, রাইট অ্যাট্রিয়ামের যে হৃৎপেশি, সেগুলো হচ্ছে শিথিল হয়ে যায়। মনে রাখো, শিথিল। শিথিল হলে কি হয়? পেশির কাজ হচ্ছে, সবসময় কাজ হচ্ছে সংকোচন করা, সংকোচন করা। সংকোচন শেষ হলে সেটাকে বলতেছি আমরা শিথিল, যেটাকে আরেকভাবে বলতে পারি প্রসারণ। চাপের কারণে ফুলে যাওয়া, সেটা হচ্ছে প্রসারণ। হৃৎপিণ্ড যদি শিথিল হয়ে যায়, তখন দেখা যায় রক্ত আসার কারণে এর চারদিকে চারদিকে ফুলে যেতে থাকে। এটাকে আমরা বলতেছি প্রসারণ বা অ্যাট্রিয়াল ডায়াস্ট্রল। এই শিথিলতার কারণে এর ভেতরে দেখা যায় যে প্রেশারটা যে ছিল সেটা হচ্ছে কমে যায়। অনেক কমে যাওয়ার কারণে এতে রক্ত এসে ভিড়ে। তখন রক্তটা কি করে? এর গায়ে 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 এরকম ভাবে চাপ দেয়। তখন হৃৎপেশি শিথিল হয়ে আস্তে আস্তে ফুলতে থাকে। এটাকে আমরা বলতেছি অ্যাট্রিয়াল ডায়াস্ট্রল। আচ্ছা, তো রক্ত এরকম ভাবে শিথিলতা দেখলো। এরপর রক্ত কি দেখবে? যখন হচ্ছে পর্যাপ্ত পরিমাণ রক্ত দুই অ্যাট্রিয়ামে, আমি বা ডান অ্যাট্রিয়ামের কথা বলছি, সেখানে ঊর্ধ্ব মহাশিরা, নিম্ন মহাশিরা, করোনারি সাইনাস, করোনারি শিরা থেকে রক্ত আসবে। একইভাবে আমাদের যে বাম অলিন্দ, সেখানে এসে আমাদের যে পালমোনারি শিরা ছিল, বা বলতে পারি যে ফুসফুসীয় শিরা, সেখান থেকে 4টা মোট ছিল, এখানে আমি 2টি এঁকেছি, আর 2টা এই পাশে থাকে। তো তারাও এরকম অক্সিজেন সমৃদ্ধ রক্ত নিয়ে এসে আমাদের এই বাম অলিন্দে এসে ভিড়ে। দুটো অলিন্দায় তখন হচ্ছে কি, ডায়াস্ট্রল হওয়ার কারণে ফুলে গেছে। তো দুই ডায়াস্ট্রল, রাইট এট্রিয়াম, লেফট এট্রিয়াম, দুটোই হচ্ছে হৃৎপেশি শিথিলতার কারণে, হৃৎপেশি শিথিল, চাপ কম, তখন দেখা যায় দুটোই ফুলে যায়। এটা হচ্ছে আমাদের অ্যাট্রিয়াল ডায়াস্ট্রল। এরপর যখন দেখব আমাদের এই অলিন্দে হৃৎপিণ্ডে রক্তের পরিমাণ বেড়ে গিয়েছে, একটা স্ফীত হয়ে গেছে, ফুলে গিয়েছে ডায়াস্ট্রলের কারণে, তখন হার্টের একটা নিজস্ব নিয়ন্ত্রণ প্রক্রিয়ার মাধ্যমে ও এই অলিন্দ দুটো চাপ দিবে একই সাথে। তখন হবে অ্যাট্রিয়াল সিস্টোল। আমরা জানি যে হৃৎপেশি সংকোচনকে আমরা বলি যে, প্রকোষ্ঠের সংকোচনকে বলি সিস্টোল। এই অ্যাট্রিয়াল সিস্টোল ঘটবে কিভাবে? অ্যাট্রিয়াল সিস্টোলে দেখা যায় হৃৎপেশির একটা ইলেকট্রিক যে সিগন্যাল আসে, সেই সিগন্যালের প্রভাবে এখানে চাপ পড়ে, চাপ দিলে রক্ত কোথায় যাবে? দেখো, এই প্রত্যেক দিকে একটা বাধা আছে, সব জায়গাতে কপাটিকা আছে, ঊর্ধ্বমহাশিরা বাঁধে। তো এই কপাটিকা দিয়ে রক্ত আর পেছনে যেতে পারে না। তখন ওরা কি করে? এই একটা রাস্তায় খোলা আছে। কোন রাস্তা বলতো? সেটা হচ্ছে
আমাদের যে ডান অলিন্দ নিলয় যে কপাটিকাটা ছিল, যেটাকে আমরা আরেক নামে জানি ট্রাইকাসপিড কপাটিকা, সেখান দিয়ে রক্তটা একটা ফুটা দিয়ে এদিকে চলে আসে। সেই রক্তটা এখন কোথায় আসলো? নিলয়ে চলে আসলো। তো এই অ্যাট্রিয়াল সিস্টোলে তার মানে কি দেখতে পেলাম আমরা? যে হৃৎপেশির সংকোচনের কারণে কি হয়? চাপ অনেক বেশি হয়ে যায়। কারণ যদি চেম্বারকে আমরা চাপ দিই, তার মধ্যে রক্তের মধ্যে অবশ্যই চাপ বেড়ে গিয়েছে। সেই চাপের কারণে যে রাস্তায় খোলা হবে সেই রাস্তাতে প্রবেশ করবে। আমাদের এই ক্ষেত্রে আমাদের যে দুটো কপাটিকা ছিল, ট্রাইকাসপিড, আর বাম দিকে থাকবে আমাদের বাইকাসপিড কপাটিকা। এই দুই কপাটিকা দেখা যাবে রক্ত তখন কোথায় আসবে? নিলয়ে চলে আসবে। দুটোই, ডান অলিন্দ থেকে ডান নিলয়, বাম অলিন্দ থেকে বাম নিলয়, এভাবে চলে আসলো। এই যে পর্যায়টুকু আমরা দেখলাম যে রক্তটা এক অলিন্দ থেকে নিলয়ে চলে আসলো, এটাকে আমরা বলতে পারি অ্যাট্রিয়াল সিস্টোল প্রভাবে রক্তটা নিলয়ে চলে আসলো। আচ্ছা, তো এরপর যখন চলে আসছে তখন রক্ত কি দেখতে পাচ্ছে? তখন দেখতে পাচ্ছে অলরেডি কিন্তু ও যখন চাপ দিয়েছে অলিন্দ, তখন সেই রক্তটা নিলয়ে এসে ভিড়তেছে। তার মানে কি? হৃৎপিণ্ড তখন অলরেডি প্রসারিত হচ্ছে। যদি প্রসারিত না হয় তাহলে কি? সংকোচন হওয়ার কথা। তো সংকোচন হলে দেখো অলিন্দ সংকোচন করছে, নিলয় সংকোচন করছে, দুটো সংকোচন হলে রক্ত কোথায় যাবে? সেই রাস্তা নাই। সেই কারণে আমাদের যে অলিন্দ সংকোচন হয়, অলিন্দ সংকোচনের প্রভাবে সবটুকু রক্ত এই দুই অলিন্দ থেকে রক্তটুকু আমাদের দুই নিলয়ে চলে আসে। তখন নিলয়টুকু কিন্তু প্রসারিত অবস্থায় থাকে। তো এই কারণে আমরা পরে তৃতীয় যে ধাপটার নাম দেব, সেটার নাম হচ্ছে ভেন্ট্রিকুলার সিস্টোল। কারণ রক্তের সাথে পরবর্তী যে ধারাবাহিক কাজটা হতে যাচ্ছে সেটা হচ্ছে ভেন্ট্রিকুলার সিস্টোল। অলিন্দ থেকে রক্তগুলো চেপে 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 এখানে সবগুলো রক্ত এখানে জড়ো হচ্ছে। তৃতীয় ধাপে সবগুলো জড়ো হওয়ার পর কি হচ্ছে? দেখা যাবে যে আমাদের নিলয় আস্তে 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 ভরতেছে। তখন এই নিলয়টুকু ভরে যাওয়ার পূর্ণ হওয়ার কারণে নিলয়ের মধ্যে একটা ইলেকট্রিক সিগন্যাল আসবে। সিগন্যাল থেকে আমাদের আবার প্রেসার হওয়া কাজ করবে, যেটাকে আমরা বলতেছি ভেন্ট্রিকুলার সিস্টোল। তার মানে এখানে কি হবে? হৃৎপেশি সংকোচন। সংকোচনের প্রভাবে কি হবে? নিলয়ের যে প্রেসার, সেটা হচ্ছে চাপ, নিলয়ের চাপটা অনেক পরিমাণে বেড়ে যাবে। নিলয়ের মাসেল দেখো কত পুরু, এই কারণে দেখা যায় যে এর চাপটা অনেক অনেক বেশি হয়। এর প্রভাবে দেখা যায় আমাদের রক্ত তখন কি করবে? যেদিক দিয়ে খোলা পাবে সেদিকে চলে যেতে চাবে। আমাদের এই যে রাস্তাটা ছিল যেখান থেকে অলিন্দ থেকে নিলয় আসছে, সেদিকে যাওয়ার রাস্তা কি হবে? এইটুকু হচ্ছে আমাদের কপাটিকা আমরা দেখি সাধারণত যে কোনো দিকে একদিকে খুলে। তুমি যদি উল্টা দিকে খুলতে যাও দেখবা দরজা কপাটি এসে লেগে যাচ্ছে। কপাটিকাও এই নামটাও সেই কারণে দেওয়া হয়েছে, কপাটিকা ছোট দরজা। সেই ছোট দরজায় আমরা দেখতে পারবো যে এদিকে রক্ত আসছে ঠিকই, কিন্তু যখন নিলয় চাপ দিয়েছে তখন যাওয়ার সময় এই উল্টো রাস্তায় আর যেতে পারবে না। কপাটিকার কাজ সেটাই, যে রক্ত বিপরীত দিকে যাতে না আসতে পারে এইটুকু রক্ষা করা, এই অংশটুকুই করা। তখন নিলয় তাহলে আর কোন জায়গা আছে? আর একটা জায়গা আছে, সেটা হচ্ছে আমাদের এই যে এই রাস্তা, এটা ডান পাশের জন্য, আর বাম পাশের জন্য এই যে এই রাস্তা, যেটাকে আমরা বলতে পারি সেমিলুনার বা অর্ধচন্দ্রাকৃতির দুটো কপাটিকা। চাপ বেড়ে যাওয়ার কারণে তখন রক্ত আমাদের সেমিলুনার কপাটিকা হয়ে সেটা কোথায় চলে যাবে? দুটোর নামই সেমিলুনার কপাটিকা, কিন্তু আমাদের যে ডান পাশে সেমিলুনার কপাটিকা এবং বাম পাশে দুটো কিন্তু আলাদা রক্তনালী তৈরি করেছে। কি রক্তনালী তৈরি করেছে? আমাদের দেখো ডান যে নিলয়, সেই ডান নিলয় থেকে রক্ত যাবে হচ্ছে ফুসফুসীয় ধমনী। হৃৎপিণ্ড থেকে যেহেতু বের হচ্ছে এই কারণে এর নাম ধমনী। আবার বাম নিলয় থেকে কোথায় যাবে? আমাদের এই সেমিলুনার কপাটিকা দিয়ে এই দেখো ঘুরে ঘুরে, সেটা হচ্ছে মহাধমনী। এই দুটো রাস্তায় আমাদের রক্ত চলে যাবে, রক্ত বের হয়ে যাবে যার যার মতো করে এদিক দিয়ে ঘুরে ঘুরে। এই যে সেটা হচ্ছে ফুসফুসের ধমনী দিয়ে দেখো দুই ফুসফুসে চলে যাচ্ছে। আবার এই যে মহাধমনী থেকে রক্ত সারা শরীরে চলে যাচ্ছে। এইটুকু ছিল আমাদের ভেন্ট্রিকুলার সিস্টোলের কারণে রক্ত যাওয়া। এই ক্ষেত্রে একটু খেয়াল করো, যখন হচ্ছে আমাদের
এই নিলয়ের হৃৎপেশির সংকোচন ঘটেছে, তখন দেখবো আমরা অনেক চাপ বেড়ে গিয়েছে। চাপ বেড়ে যাওয়ার কারণে এদিকে যেতে চেয়েছিল রক্ত, কিন্তু যেতে পারে নাই। কেন? কপারটিকা বাধা দিয়েছে। এই যে কপারটিকা বাধা দেয়, সে কিন্তু আসতে দেয় না। মানে জোরে করে তিন কপারটিকা, ডান পাশে 3টা থাকে, বাম পাশে 2টো। তো এই 3টা মিলে একটা জোরে সাউন্ড করে, বাম পাশেটা 2টা মিলে একটা জোরে সাউন্ড করে, 2 সাউন্ড তখন একসাথেই শোনা যায়। তো এই ভেন্ট্রিকুলার সিস্টল পর্যায়ে আমরা দেখব যে কপারটিকার সংকোচনে একটি শব্দ হয়, সেটাকে আমরা বলতে পারি ডাব। সরি সরি সরি, এটা হচ্ছে লাভ। সেই শব্দটার নাম হচ্ছে লাভ। তার মানে যখন হচ্ছে আমাদের নিলয়ের সিস্টল বা বলতে পারি নিলয়ের সংকোচন হবে, তখন আমরা এই লাভ শব্দটা শুনতে পাবো। ঠিক আছে? এবং রক্ত কোথায় চলে যাবে? অর্ধচন্দ্রাকৃতির কপারটিকা দিয়ে 2 দিকে 2 রক্ত চলে যাবে। আচ্ছা, এরপর আসি পরের ধাপ। রক্ত আমাদের যেটুকু ছিল সেটুকু চলে গিয়েছে, কিন্তু রেখে গিয়েছে কি? সংকুচিত ভেন্ট্রিকল। তখন ভেন্ট্রিকল কি করবে? ভেন্ট্রিকল তখন নিজে থেকেই, সিস্টল ছিল, সিস্টল দিকে হয়ে যাবে ভেন্ট্রিকুলার ডায়াস্টল। পুরো চক্র সম্পূর্ণ। ভেন্ট্রিকুলার ডায়াস্টল কেন? তখন রক্তটা অলরেডি চলে গিয়েছে, তার মানে আমাদের যে হৃৎপিণ্ডটা ছিল, হৃৎপিণ্ড তখন হচ্ছে চাপ দেওয়ার কারণে জায়গা ভিতরে খালি হয়ে গিয়েছে। সেই খালিটা আবার শিথিলতার কারণে আস্তে 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 ছাড়িয়ে যাবে হৃৎপিণ্ডের পেশিগুলো। তখন আমরা দেখতে পারবো যে হৃৎপেশি আবার শিথিল হয়ে গিয়েছে। এই হৃৎপেশি শিথিল হয়ে যাওয়ার কারণে আমরা দেখবো চাপ আবার কমে গিয়েছে। তখন কি করবে? তখন আমরা দেখতে পারবো চাপ কমে যাওয়ার কারণে রক্ত আবার অলিন্দ থেকে নিলয়ে রক্ত আসতেছে। কারণ ওর চাপ কমে যাওয়ার কারণে যেদিক দিয়েই রাস্তা পাবে সেদিকে ও রক্ত বা কিছু একটা টানতে চাবে। রক্ত আসছে তো রক্ত চলে আসবে। এইখানে একটা কথা খেয়াল করো, আমরা যে একটু আগে আমাদের ভেন্ট্রিকুলার সিস্টল ধাপে রক্তটা এই যে সেমিলুনার কপারটিকা দিয়ে দুদিকে রক্ত পাঠিয়ে দিয়েছি, সেখানে কিন্তু রক্ত চলে গিয়েছে ঠিকই, কিন্তু তারপরের ধাপে আবার যখন রক্ত চাপ কমে গিয়েছে ভেতরে, তখন হচ্ছে কি আবার টান দিবে, শুষে নেবে। শুষে নেওয়ার জন্য রক্ত আবার ব্যাক করতে চাইবে। ব্যাক করার জন্য, বাধা দেওয়ার জন্য কোন জিনিসটা আছে? কপারটিকা। এক্স্যাক্টলি, সেটা হচ্ছে আমাদের সেমি লুনার 2টা কপারটিকা, এই কারণে দেয়া আছে। তো সেমি লুনার কপারটিকা তখন কি করবে? সজোরে বন্ধ হবে। এই যে সজোরে বন্ধ হচ্ছে, এটার একটা নাম আছে, সেটাকে আমরা বলি ডাব। এই শব্দটাকে আমরা বলি ডাব। ঠিক আছে? তো আমরা 2টো শব্দ পেলাম। এর আগের ধাপ ভেন্ট্রিকুলার সিস্টল বা নিলয়ের সংকোচন, যে নিলয়ের যে সিস্টল পর্যায়টা ছিল, সেখানে আমরা দেখছি যে চাপ দেওয়ার কারণে রক্ত সেমিলুনার কপারটিকাতে যাচ্ছে, এবং আমাদের যে ট্রাইকাসপিড কপারটিকা এবং বাইকাসপিড কপারটিকা, এই দুটো সজোরে বন্ধ হচ্ছে। এই সেই শব্দ জোরে হয়, সেটাকে আমরা বলতে পারি লাভ। আর পরের ধাপে ভেন্ট্রিকুলার ডায়াস্টল পর্যায়ে দেখতে পারি আমরা যে রক্ত যখন হচ্ছে এরকম চলে গিয়েছিল, পরে ভেন্ট্রিকুলার ডায়াস্টলের বেলায় রক্ত আবার ব্যাক করতে চাবে সেমিলুনার কপারটিকা দিয়ে, আর পারবে না। সেমিলুনার কপারটিকা তখন আবার নিজেদের মতো করে বন্ধ হয়ে যাবে। সেটাকে আমরা বলবো ডাব। এই শব্দটাকে বলবো লাভ এবং ডাব। এই ক্ষেত্রে আমরা কিন্তু সবগুলো পর্যায়ে পড়েছি, কিন্তু আমরা একটা জিনিস একসাথে পড়বো এখন। তো দেখো একসাথে, এটা দেখো, অ্যাট্রিয়াল সিস্টল, অ্যাট্রিয়াল ডায়াস্টল, আবার ভেন্ট্রিকুলার সিস্টল, ভেন্ট্রিকুলার ডায়াস্টল। ঠিক আছে? এখানে খেয়াল করো, আমি সময়ের কথা কিন্তু বলেছিলাম যে আমাদের সিস্টল প্লাস ডায়াস্টল সময় কতক্ষণ লাগে? সেটা হচ্ছে 0.8 সেকেন্ড। 0.8 সেকেন্ড। তার মানে ভেন্ট্রিকল দুটোর ক্ষেত্রে, দুটো মিলে আমাদের সময় লাগবে 0.8 সেকেন্ড। অ্যাট্রিয়াম সেক্ষেত্রে দুটো মিলে আমাদের লাগবে 0.8 সেকেন্ড। এই ক্ষেত্রে খেয়াল করো, আমাদের যে হৃৎপিণ্ড থাকে, হৃৎপিণ্ডের অ্যাট্রিয়াম বা অলিন্দ এর প্রাচীর দেখো সব ক্ষেত্রেই দেখবা একটা করে রেখা দেওয়া। তার মানে এর প্রাচীরটা খুবই পাতলা। কিন্তু উল্টো দিকে এই যে নিলয়টা আছে, নিলয়ের প্রাচীরগুলো দেখো কত পুরু থাকে। ঠিক আছে? তো এই পুরু আর হচ্ছে পাতলা, যখন হচ্ছে আমাদের হৃৎপিণ্ডে যখন হচ্ছে সিস্টল হবে, তখন সিস্টল অলিন্দের সিস্টলের বেলায় দেখবা যে হচ্ছে জোরে চাপ দিবে, কারণ এর প্রাচীরটা হচ্ছে পাতলা।
এর প্রাচীর পাতলা হওয়ার কারণে জোরে চাপ দিতে পারে, দ্রুত চাপ দিতে পারে। আমাদের যে নিলয় সেও জোরে চাপ দিবে, কিন্তু সেক্ষেত্রে সময়টা লাগবে বেশি, সময়টা লাগবে এর বেশি। তখন কি হবে, এর সিস্টলের বেলায় এর পুরু পেশির কারণে তখন এর সময়টা আমাদের অলিন্দ এর থেকে একটু বেশি সময় লাগবে, কারণ এর কিন্তু মাসেলটা বেশি। সেই ক্ষেত্রে আমরা দেখতে পারি যে অ্যাট্রিয়াল যে সিস্টল ওর সময় লাগে 0.1 সেকেন্ড, আর অ্যাট্রিয়াল যে ডায়াস্টল সেক্ষেত্রে আমাদের সময় লাগবে বাকি 0.8 সেকেন্ডের বাকি সময়টুকু লাগবে অ্যাট্রিয়াল ডায়াস্টল। তার মানে অ্যাট্রিয়ামের প্রসারিত হতে আমাদের সময় লাগবে 0.7 সেকেন্ড। আবার ভেন্ট্রিকুলার যে সিস্টল পর্যায়টা আছে সেখানে আমরা দেখতে পারবো যে আমাদের ভেন্ট্রিকল বা নিলয়, সেখানে আমাদের সময় লাগবে অলিন্দয়ের থেকে বেশি বলেছিলাম, সেটা হচ্ছে 0.3 সেকেন্ড। আর ভেন্ট্রিকল ডায়াস্টলের বেলায় কি হবে, ডায়াস্টলের বেলায় দেখা যাবে যে 0.8 থেকে 0.1 সেকেন্ড বাদ দিলে 0.5 সেকেন্ড। ঠিক আছে, এই সময়টুকু মাথায় রাখবে, সময়টুকু খুবই জরুরি। আচ্ছা, তো এই সময় দিয়ে আমরা প্রত্যেকটা ধাপে ধাপে প্রথমে অ্যাট্রিয়াল ডায়াস্টল, তারপর অ্যাট্রিয়াল সিস্টল, তারপর ভেন্ট্রিকুলার সিস্টল, আবার ভেন্ট্রিকুলার ডায়াস্টল, 4টা ধাপের মাঝখানে 2টা অলিন্দের সিস্টল আর নিলয়ের সিস্টল, 2টা সিস্টল থাকবে মাঝে, আর 2 দিকে 2টা, এইভাবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কার্ডিয়াক চক্র। আচ্ছা, হৃৎপিণ্ড এর সংকোচন প্রসারণ, যেটাকে আমরা সিস্টল এবং ডায়াস্টল বলি যথাক্রমে, এই নিয়ন্ত্রণটা হয় আমাদের হৃৎপিণ্ড এর নিজের মাধ্যমে, নিজে নিজে এই জিনিসটাকে বলে আমাদের মায়োজেনিক নিয়ন্ত্রণ। এটা ইংরেজিটা যদি আমরা দেখি তাহলে হচ্ছে ভালোভাবে আমরা বুঝতে পারবো। কিভাবে কি বুঝতে পারছে, মায়ো অর্থ হচ্ছে আমাদের পেশি, আর জেনিক মানে কি উৎপন্ন। তো বলতে পারি পেশি থেকে উৎপন্ন বা পেশি দ্বারা যে নিয়ন্ত্রণ, পেশি দিয়ে যে নিয়ন্ত্রণ, সেটাকে আমরা বলতে মায়োজেনিক নিয়ন্ত্রণ। জিনিসটা বলতে কি বোঝাচ্ছে দেখো, মায়োজেনিক নিয়ন্ত্রণ বা পেশি দিয়ে আমাদের যে নিয়ন্ত্রণ, সেটা দিয়ে কি বোঝাচ্ছে। হৃৎপেশি আমাদের মস্তিষ্ক দ্বারা নিয়ন্ত্রণ করতে পারি না আমরা। হৃৎপেশি যদি আমরা নিয়ন্ত্রণ করতে চাই, আমাদের হার্ট যে হৃৎস্পন্দন যদি নিয়ন্ত্রণ করতে চাই, আমি কিন্তু ইচ্ছা করে করতে পারবো না। আমি কি বলতে পারবো যে হৃৎপিণ্ড তুমি দ্রুত চলাচল করো? সেটা পারবো না। তাহলে এটা কিভাবে হয়? কোনো একটা ইমোশন বা কোনো কারণে দেখা যায় হচ্ছে নিজে নিজে ও কাজ করতে থাকে, সেই উদ্দীপনাটা কে দেয়? আমাদের হৃৎপিণ্ড নিজে। ও যাই করে সেটা হচ্ছে নিজে থেকে করে। এই নিয়ন্ত্রণটা হচ্ছে মায়োজেনিক নিয়ন্ত্রণ। ও আজীবন এই মায়োজেনিক নিয়ন্ত্রণ দিয়ে সারাক্ষণ চলতে থাকে। তো এই মায়োজেনিক নিয়ন্ত্রণে দেখা যায় আমাদের বিশেষ হৃৎপেশি, আবার বলছি বিশেষ হৃৎপেশি, আমাদের যে হৃৎপেশিগুলো আছে, হৃৎপেশি সব জায়গা দিয়ে এদিকে এদিকে হৃৎ ফাইবার গুলো সবগুলো এদিকে এদিকে ছড়িয়ে ছিটে আছে, সেগুলোতে দেখা যায় যে আমাদের হৃৎপেশিগুলোতে কিছু অংশ, সবটুকু অংশ না, এই অংশ জুড়ে দেখা যায় কিছু অংশ এরকম অন্য পাশাপাশি যে হৃৎপেশি তাদের থেকে একটু ভিন্ন। লাল কালার দিয়েছি, এই পাশাপাশি এরা ভিন্ন, এদেরকে আমরা বলতে পারি যে হৃৎপেশি। এরাই হচ্ছে আমাদের যে মায়োজেনিক নিয়ন্ত্রণ, হৃৎপেশির যে সংকোচন প্রসারণ, সেটাকে নিয়ন্ত্রণ করছে এরা। কি কি আছে এখানে আমরা দেখতে পারবো 4টা: এস এ নোড, এ ভি নোড, এস এ নোড, এ ভি নোড, দেন এ ভি বান্ডেল অ্যান্ড হিজ ব্রাঞ্চেস, দেন হচ্ছে পারকিনজি ফাইবার। ঠিক আছে, এই 4টা হচ্ছে সবগুলোই আমাদের হৃৎপেশি, বিশেষভাবে যারা পরিবর্তিত হয়ে এই মায়োজেনিক নিয়ন্ত্রণটা করতে পারে। এখন এসএ নোডের বেলায় আমরা যদি দেখি, এসএ নোড এর অবস্থানটা কোথায়, এই যে আমি এঁকিয়েছি সেটা হচ্ছে এসএ নোড। এই এসএ নোড মানে কি সাইনো অ্যাট্রিয়াল নোড। সাইনো মানে কি গহ্বর, এখানে একটু গহ্বরের মতো আছে, এবং অ্যাট্রিয়া মানে কি সেটা হচ্ছে অলিন্দ। এই যে আমরা অলিন্দ দেখি, ডান অলিন্দ, তো ডান অলিন্দ সেটা হচ্ছে ডান অলিন্দ প্লাস ঊর্ধ্ব মহাশিরা যেটা আছে, এর মাঝামাঝি আমরা দেখতে পারবো একটা জায়গায় আমাদের এই সাইনোঅ্যাট্রিয়াল নোডটা অবস্থান করে। এই সাইনোঅ্যাট্রিয়াল নোডটা তাহলে কি করে,
ও এই সাইনোয়াক্টিয়াল নোডটা নিজে থেকে তড়িৎ উদ্দীপনা তৈরি করে, নিজে থেকে সম্পূর্ণ নিজে থেকে তড়িৎ উদ্দীপনা তৈরি করে ও কিন্তু নিজের মধ্যে রেখে দেয় না। ওর থেকে এই যে তিনটা রাস্তা আছে, যেটা হচ্ছে ডান অ্যাট্রিয়াম জুড়েই থাকে, কিন্তু বাম পাশে যেটা সেটা আবার বাম দিকেও এরকম উদ্দীপনা, ইলেকট্রিক উদ্দীপনা যেটা সেটা হচ্ছে ছড়িয়ে দেয়। তো ছড়িয়ে দেওয়ার কারণে আমরা জানি যে পেশি যখন হচ্ছে ইলেকট্রিক উদ্দীপনা পায় তখন হচ্ছে নিজেরা সংকোচন করে। তখন দেখা যায় আমাদের এসএ নোড থেকে আসা উদ্দীপনা পেয়ে ডান অলিন্দটা সম্পূর্ণভাবে কি করবে, সংকোচন করবে। তো মোট কথা আমাদের যে শুরু করতেছে সেটা হচ্ছে আমাদের সাইনোঅ্যাট্রিয়াল নোড। এই কারণে একে বলা হয় প্রাকৃতিক পেসমেকার। পেসমেকার বা গতি তৈরি করে যে প্রাকৃতিক পেসমেকার, ডান অলিন্দ এবং ঊর্ধ্ব মহাশিরার মাঝামাঝি অবস্থান করে। এর থেকে আমরা দেখতে পাচ্ছি তার মানে তিনটা রাস্তা দিয়ে আমাদের এই যে একটা নোট এঁকিয়েছি আমি, সেই নোট পর্যন্ত চলে আসে। এখানে যে আসে এভি নোট পর্যন্ত, সেটাকে এর অবস্থান কোথায়, সেটা হচ্ছে ডান অলিন্দ প্লাস ডান নিলয় এর মাঝে যে পর্দা আছে, এই পর্দা জুড়ে পর্দার একটা জায়গায়, স্পেসিফিক একটা জায়গায় এর অবস্থান, এই এবি নোডের অবস্থান। এবি নোড, তাহলে আমরা দেখতে পাচ্ছি এসএ নোড থেকে এবি নোডের দিকে আসছে, এসএ নোড থেকে এবি নোড দিকে আসছে। আসতে সময় কতক্ষণ লাগে, সেটা হচ্ছে 0.03 সেকেন্ড। এবি নোডে এসে তখন কি করে, ও একটু শান্তি রিল্যাক্স করে। সেই রিল্যাক্সের সময় কতটুকু, সেটা হচ্ছে 0.09 সেকেন্ড। এটা দেখো আসার সময় থেকে কিন্তু অনেক বেশি, 3 গুণ প্রায়। আচ্ছা, এই এবি নোডে এসে তখন হচ্ছে এই সময়টুকু অবস্থান করে, এটাকে বলা হয় এবি নোডাল ডিলে। ডিলে মানে কি, দেরি। এবি নোডাল ডিলে, এবি নোডে এসে যে ডিলে বা দেরি করে সেটা হচ্ছে এবি নোডাল ডিলে, 0.09 সেকেন্ড। এই সময় সে হচ্ছে এখানে এসে 0। তারপর কি করে, এই এবি নোড দিয়ে তখন হচ্ছে পরের রাস্তায় চলে যায়। এখন এর আগে একটা কথা বলি যে এসএ নোড ছিল আমাদের প্রাকৃতিক পেসমেকার, যেটা হচ্ছে নিজে উদ্দীপনা তৈরি করে তখন হচ্ছে এবি নোডকে পাঠিয়ে দেয়, এবি নোড নিজের মতো কাজ করে। কিছু কিছু রোগের ক্ষেত্রে দেখা যায় আমাদের এই এসএ নোড কাজ করে না, বা অনেক সময় কাজ করে না যারা অসুস্থ তাদের। সেই সময়ে তখন কি করে, এই প্রাকৃতিক পেসমেকার যেহেতু নাই, তখন হচ্ছে এই এভি নোড, অ্যাট্রিও ভেন্ট্রিকুলার যে নোড, এই কারণে তখন ও নিজেই উদ্দীপনা তৈরি করতে পারে, এই প্রক্সি দিচ্ছে, তার মানে এসএ নোডের প্রক্সি দিচ্ছে এভি নোড। এই কারণে একে বলা হয় সংরক্ষিত পেসমেকার। আচ্ছা, তো আমরা যেখানে ছিলাম যে নর্মালি এসএ নোড থেকে এবি নোড আসে 0.03 সেকেন্ডে, তারপর যায় 0.09 সেকেন্ড, এখানে এসে এবি নোড ডিলে করে। এরপর এই উদ্দীপনা দেখো, এই যে লাল রাস্তাটা আছে, তার মানে আন্তঃনিলয় যে পর্দাটা, সেই পর্দার মাঝখান দিয়ে এবি নোডাল, এটা বান্ডেল বলে, সেই বান্ডেল দিয়ে এর দুইটা শাখা হয়। এই দুইটা শাখা বরাবর এই যে এদিকে একটা চলে যায় আর এদিকে একটা চলে যায়, ডান শাখা যায় ডান দিকে, বাম শাখা যায় বাম দিকে, এই দুই শাখা তৈরি হয়। তার মানে এবি নোডে আসার পর এবি বান্ডেলে চলে যায়, বান্ডেলের দুটো শাখা আছে ব্রাঞ্চ, সেই ব্রাঞ্চ দিয়ে দুটো বাম ডান, এটা ধরো ডান, তারপর একটা বাম, এই শাখা দিয়ে দুটো দুদিকে চলে যায়। এই দুদিকে চলে গিয়ে তখন কোথায় চলে যাবে, এরপরে যাবে হচ্ছে আমাদের এই শাখাগুলো, বান্ডেলের যে শাখাগুলো ছিল সেগুলো আরো শাখান্বিত হয়, আরো শাখান্বিত। এই যে শাখান্বিত হচ্ছে, সেই শাখাগুলোকে আমরা বলি পারকিনজি ফাইবার বা পারকিনজি তন্তু। এই পারকিনজি তন্তু তখন হচ্ছে কি যায়, এর সাথে সংযোগ থাকে হচ্ছে হৃৎপেশি, ভেন্ট্রিকুলার বা নিলয়ের যে হৃৎপেশিগুলো আছে সবার সাথে এর সংযোগ থাকে। এটা তাহলে কি সিগন্যাল নিয়ে যাচ্ছিল, ইলেকট্রিক সিগন্যাল। তো আলটিমেটলি পারকিনজি ফাইবার হৃৎপেশিকে ইলেকট্রিক সিগন্যালটা দিতে পারে, তখন হৃৎপেশি বুঝতে পারে যে আমাকে সিগন্যাল দিয়েছে সংকোচন করার, ও তখন জোরে সংকোচন করে। তার মানে পুরোটুকু সংকোচন করে হৃৎপিণ্ড, নিলয় যেহেতু সংকোচন করছে, তো রক্তটুকু সবটুকু পাম্প করে বের করে দেয়। এখন এইটুকু মাঝে দেখো আমাদের সময়ের হিসাবটা আমরা মিলিয়ে নিই। আমাদের এসএ নোড থেকে এবি নোড, সেটাতে সময় কতক্ষণ ছিল, 0.03 সেকেন্ড, এই যেটুকু। তারপর এবি নোডাল দিলে
সেটা কতটুকু ছিল? 0.09 সেকেন্ড। ঠিক আছে, এরপর আমরা দেখব যে এই যে এবি নোডাল পর বান্ডেল চলে আসে, বান্ডেল থেকে ফাইবার পর্যন্ত, ফাইবার থেকে আবার হৃৎপেশি, এই পর্যন্ত যেতে আমাদের টোটাল যে এবি নোড থেকে আলটিমেটলি মাসেল পর্যন্ত যেতে আমাদের সময় লাগে 0.04 সেকেন্ড। টোটালি আমরা কত পাচ্ছি? 0.16 সেকেন্ড। এই সময়ের টুকুতেই দেখা যায় হৃৎপিণ্ড সংকোচন করতে পারে। এসএ নোড থেকে একটা উদ্দীপনা তৈরি করবে, তো 0.16 সেকেন্ডের মাঝেই দেখা যায় পুরো উদ্দীপনা ছড়িয়ে সংকোচন করে ফেলে। এর মাধ্যমে আমরা দেখতে পারি যে আমাদের যে বিশেষ ধরনের হৃৎপেশিগুলো ছিল, এই এসএ নোড, এবি বান্ডল, এগুলো সবগুলো হৃৎপেশি তারা নিজেরা নিয়ন্ত্রণ করে হার্টটাকে সংকোচন করতে পারে। এটাই আমাদের মায়োজেনিক নিয়ন্ত্রণ। আচ্ছা, এরপর আসি আমাদের সংবহন। আচ্ছা, সংবহন মূলত সব প্রাণীদের ক্ষেত্রে 4 ধরনের থাকে। কয় ধরনের? 4 ধরনের। 4 ধরনের আমি আলাদা আলাদা করে দিয়ে দিচ্ছি। প্রথম যেটা, সেটাকে আমরা বলি সিস্টেমিক সংবহন। দ্বিতীয়, সেটাকে আমরা বলি পালমোনারি বা ফুসফুসীয় সংবহন। তৃতীয় যেটা, সেটাকে বলতে পারি আমরা পোর্টাল সংবহন। চতুর্থ যেটা, সেটাকে বলি আমরা করোনারি সংবহন। আচ্ছা, তো সংবহন মানে কি? একটা বিন্দু থেকে শুরু করে সেটা আবার পুনরায় সেখানে চলে আসে, এটা হচ্ছে আমাদের সংবহন। তো সেটাকে আমরা 4 ভাগে ভাগ করেছি। আমাদের রক্তের জন্য রক্ত সংবহন তন্ত্র। আচ্ছা, তো সিস্টেমিক সংবহন মানে কি? সিস্টেম মানে কি? সিস্টেম বলতে আমরা বায়োলজিতে বুঝি যে তন্ত্র, তার মানে তন্ত্রে তন্ত্রে যে সংবহন গুলো হয়, যার মাধ্যমে তন্ত্রে রক্তটা ছড়িয়ে আবার ফিরে আসে, সেটা হচ্ছে আমাদের সিস্টেমিক সংবহন। পালমোনারি অর্থ হচ্ছে ফুসফুস, ফুসফুসের যে সংবহন সেটা পালমোনারি সংবহন। পোর্টাল মানে একটা বিশেষ অঙ্গে গিয়ে ছড়িয়ে যাবে রক্ত, আবার ফিরে আসবে। করোনারি এটা হার্টের। তো চলো শুরু করি। প্রত্যেকটা সিস্টেমিক সংবহনে আমরা দেখব আমাদের যে হার্ট, ধরো এইরকম একটা হার্ট আমি এঁকে ফেললাম। এই হার্ট থেকে রক্তটা দেখা যাবে এই যে আমাদের বাম নিলয় থেকে রক্তটা এরকম ভাবে বের হয়ে সারা শরীরে পৌঁছে যাবে। এই ধরো একটা হার্ট আঁকলাম, যেটাতে এরকম 4টি প্রকোষ্ঠ আছে। 4টি প্রকোষ্ঠের মধ্যে আমাদের যে বাম নিলয় থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত এরকম ভাবে বের হয়ে সারা শরীরে পৌঁছে যাবে। এইটা ধরো হচ্ছে মানুষের পেশিতে পৌঁছে যাবে। ঠিক আছে, পেশিতে পৌঁছে গেল, তখন কি হবে? এই সম্পূর্ণ রক্তটা আবার ব্যাক করবে কি হিসাবে? শিরা দিয়ে সবগুলো রক্ত ডান অলিন্দে আসবে। অলিন্দ থেকে পরে নিলয়ে চলে আসবে, নিলয় থেকে পরে আবার অন্য পর্যায়ে চলে যাবে। এই যে সংবহনটুকু আমরা দেখতে পাচ্ছি, বাম নিলয় থেকে তারপর মহাধমনী হয়ে সম্পূর্ণ টিস্যু বা অঙ্গে পৌঁছে যাচ্ছে, সেইটুকু সংবহনটাকে বলতেছে আমরা সিস্টেমিক। তার মানে এটা ছিল আমাদের বাম নিলয়, তারপর এটা ছিল মহাধমনী, আর এইটুকু আমি বুঝাচ্ছি যে টিস্যু বা তন্ত্র, এই দুই জায়গাতেই যেতে পারে। তন্ত্র বলতে আমরা সিস্টেম বুঝি, এই কারণে আমরা এটাকে বলতেছি সিস্টেমিক। সেই তন্ত্র থেকে আবার অক্সিজেন দিয়ে কার্বন ডাইঅক্সাইড নিয়ে সেই রক্তটুকু আবার ব্যাক করছে শিরা দিয়ে কোথায় ব্যাক করছে? এটুকুর নাম হচ্ছে শিরা। তারপর হচ্ছে আমাদের ডান অলিন্দ, তারপর যাবে ডান নিলয়। এই সাইকেলটুকু পুরোটুকু চলবে, এটাই হচ্ছে আমাদের সিস্টেমিক সংবহন। ঠিক আছে, সেই রক্তটা আবার ফিরে আসলো হার্টের মাঝে। এইটুকু করতে দেখা যায় আমাদের টোটালি 25 to 30 সেকেন্ড পর্যন্ত সময় লাগে, মানে আধা মিনিটের মতো সময় লাগে পুরো দেহ ঘুরে আসতে। এরপর আসি আমাদের পালমোনারি সংবহনের বেলা কি দেখা যায় আমাদের? আবার এটা হার্ট আঁকছি, হার্ট শেপে আঁকি। এই হার্ট থেকে প্রকোষ্ঠ দিয়ে রক্তগুলো বের হয়ে আমাদের হার্টের দুই পাশে থাকে এরকম দুটো ফুসফুস।
তখন এই রক্তগুলো কি করে, আমাদের যে ডান অলিন্দটা ছিল, ডান নিলয়, সেই ডান নিলয় থেকে এই রক্ত প্রথমে পালমোনারি শিরা দিয়ে প্রথমে বের হয়, পালমোনারি ট্রাঙ্ক বলে এটাকে, পালমোনারি ধমনী দিয়ে বের হয়, যেটাকে পালমোনারি ট্রাঙ্ক বলে। পালমোনারি ধমনী দিয়ে বের হয়ে এটা দুই ভাগ হয়ে যায়, দুই দিকে। কারণ কি, আমাদের যে দুই ফুসফুস বসে আছে ওদেরকে এরকম ভাবে নিয়ে যেতে হবে। এরকম যাওয়ার পর তখন দুই ফুসফুস, এটা ডান ফুসফুস, এটা বাম ফুসফুস, গিয়ে তখন রক্তটা আবার ব্যাক করে। সেখানে ফুসফুসে কি হয় আমরা সবাই জানি, ফুসফুসে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ নিয়ে যাচ্ছে, নিয়ে গিয়ে কি করবে, কার্বন ডাইঅক্সাইড ফুসফুসে দিয়ে দেবে, আর ফুসফুস থেকে যে অক্সিজেনটা আসছে সে অক্সিজেনটা নিয়ে আসবে। অক্সিজেন তখন নিয়ে এসে এইখান থেকে পরে আলটিমেটলি দুটো হয়, দুটো হয়ে এদিকে আসে, এই পাশ থেকে এসে আবার দুটো হয়, দুটো হয়। তার মানে ডান ফুসফুস থেকে দুইটা, বাম ফুসফুস থেকে দুটো পালমোনারি শিরা দিয়ে, সেটা হচ্ছে এটা বাম অলিন্দে প্রবেশ করে, বাম অলিন্দে প্রবেশ করে। বাম অলিন্দ থেকে রক্তটা তখন আবার বাম নিলয়ে চলে যায়। আচ্ছা, তো আমরা শুরু করতে পারি যে আমাদের যে ডান নিলয় ছিল, ডান নিলয় থেকে পালমোনারি ধমনী দিয়ে রক্তটা দুই ফুসফুস চলে গেল, ফুসফুস থেকে চেঞ্জ করে তখন আবার পালমোনারি শিরা, এটা আবার পালমোনারি শিরা, মনে রাখবো, পালমোনারি শিরা দিয়ে আবার ব্যাক করে বাম অলিন্দে নিয়ে আসে। এটা হচ্ছে আমাদের পালমোনারি সংবহন। এরপর আসে আমাদের পোর্টাল সংবহন। আচ্ছা, পোর্ট মানে কি? পোর্ট বলতে আমরা সবাই জানি এটা হচ্ছে বন্দর। তার মানে বন্দর বলতে কি বোঝায়? বন্দর আমাদের যেমন হচ্ছে চট্টগ্রাম বন্দর আছে, আবার হচ্ছে মংলা বন্দর আছে, পায়রা বন্দর করেছে নতুন, সেই যে বন্দরগুলো সেগুলো হচ্ছে পোর্ট। এখানে কাজ কি, দূরে থেকে যদি মালবাহী কোনো জাহাজ, বিশাল বিশাল মালবাহী জাহাজ আসে, তখন এখানে এসে ভিড়ে নিজেদের মধ্যে খাবার এগুলো এক্সচেঞ্জ করে অল্প সময়ের জন্য, একদিনের জন্য ভিড়ে আবার রওনা দিয়ে দেয়। পোর্টের কাজ হচ্ছে এরকম টেম্পোরারি ভাবে একটা অবস্থান করা, তারপর সেটা আবার কিন্তু যার গন্তব্যে চলে যাবে। এটা হচ্ছে আমাদের পোর্টের কাজ বা বন্দরের কাজ। আমাদের পোর্টাল যে সংবহন তন্ত্র সেটা হচ্ছে সেভাবেই কাজ করে। আমরা দেখি আমাদের যে আমাদের হার্ট থেকে রক্তটা বের হয় কি নিয়ে? সাধারণত যায় হচ্ছে অক্সিজেন সমৃদ্ধ রক্ত। সেই অক্সিজেন সমৃদ্ধ রক্ত গিয়ে একটা বিশেষ অঙ্গ, যেমন আমরা এখানে আঁকতে পারি আমাদের পৌষ্টিক তন্ত্র যে আছে, যেমন ডিউডেনাম, জেজোনাম, ইলিয়াম, ক্ষুদ্রান্ত, এই অংশ গিয়ে ওরা এখান থেকে, আচ্ছা এদিকে আঁকলাম, এরা হচ্ছে আবার বের হওয়ার সময় নিজে বের হয় না, এখানে আমাদের যে খাবারগুলো ছিল, আমাদের এই পৌষ্টিক নালীতে যেহেতু পরিপাক হচ্ছে, সেই খাবারগুলো এর সাথে মিশে যায়, মিশে গিয়ে কি করে, এই খাবারগুলো সাথে সাথে তখন চলে আসে আমাদের যে লিভার আছে, সেই লিভার বা যকৃতে আসার পর আমরা দেখব এইটুকু দুই ভাগে ভাগ হয়ে আস্তে আস্তে শাখান্বিত হয়ে যায়। তখন এরা আবার কি করে, এইখান থেকে তখন আবার তৈরি হয় হেপাটিক শিরা তৈরি হয়। কেন? এই যে এই হেপাটিক শিরাটা গিয়ে মিশবে আমাদের এই পাশে কি ছিল, এই পাশে ছিল নিম্ন মহাশিরা দিয়ে তখন আলটিমেটলি ডান অলিন্দে চলে আসে। ঠিক আছে, তো সহজ কথায় বলতে গেলে আমাদের যে বাম নিলয় ছিল সেখান থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত যায় গিয়ে পৌষ্টিক তন্ত্র থেকে আমাদের শুরু হবে, তার মানে পোর্টাল সংবহন পৌষ্টিক তন্ত্র থেকে খাবার সমৃদ্ধ খাবার বা কিছু নিয়ে সেখান থেকে আমাদের হৃৎপিণ্ড যকৃতে গিয়ে সেখানে এরকম আবার ভেঙে যায়, কৈশিক জালিকা তৈরি করার কারণে তখন দেখবো আমরা যে রক্তটা এক্সচেঞ্জ হয়, সব রক্তে এখান থেকে মূলত বের হয়ে যায়, আবার প্রবেশ করে আবার ওরা তৈরি করে কি, এই যে হেপাটিক শিরা কেন? কারণ যকৃতে নিয়ে যাচ্ছে। এর মাঝে কিন্তু অক্সিজেন, এই পৌষ্টিক তন্ত্রে কিন্তু আমাদের অক্সিজেন চলে গিয়েছে, সেখান থেকে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত এবং খাদ্যসার নিয়ে এসে যকৃতে যাচ্ছে, যকৃত থেকে আবার হৃৎপিণ্ডে যাচ্ছে। এইটুকু যে সংবহন সেটাকে আমরা বলতে পোর্টাল সংবহন বা বন্দর রিলেটেড সংবহন।
এখানে দুটো অঙ্গ আছে, একটা হচ্ছে আমাদের যকৃৎ আর একটা হচ্ছে আমাদের কিডনি বা বৃক্ক। এই দুটো অঙ্গতে দেখা যায় এরকম পোর্টাল সংবহন বলা হয়, পোর্টাল সংবহন, হেপাটিক পোর্টাল সংবহন আর হচ্ছে রেনাল পোর্টাল সংবহন। এই দুই সংবহনের মাধ্যমে আমাদের এই পোর্টাল সংবহনটা নিয়ন্ত্রিত হয়। আচ্ছা, এরপর আসি করোনারি সংবহন। করোনারি সংবহন মানে কি? করোনারি মানে হচ্ছে আমাদের হৃৎপিণ্ড রিলেটেড কথাবার্তা। আমাদের দেখো হৃৎপিণ্ড যদি আঁকাই, হৃৎপিণ্ড থেকে বিভিন্ন প্রকোষ্ঠ থেকে রক্তগুলো আসে, কিন্তু হৃৎপিণ্ডের কাজ হচ্ছে সম্পূর্ণ জায়গায় রক্ত দিয়ে দেওয়া সারা শরীরে। কিন্তু হৃৎপিণ্ড বাঁচতে হলে, হৃৎপিণ্ড যেহেতু পেশিগুলো আছে, ওরও তো নিজের রক্তগুলো লাগবে। এই কারণে তখন রক্ত কোথায় পাবে? তখন হচ্ছে রক্তটা নিবে নিজের থেকেই একটু করে ধার নিয়ে নেবে, যে তোমার পুরো শরীরকে দেবই, আমি একটু নিলাম। সেই রক্তটুকু হচ্ছে আমাদের করোনারি শিরা, করোনারি ধমনী, এর মাধ্যমে রক্তটা যাবে, গিয়ে সারা শরীরে এরকম ভাবে এদিক দিয়ে গিয়ে এদিক দিয়ে বের হবে, বের হয়ে এরকম সারা শরীরে শাখান্বিত হয়ে ও এরকম রক্ত দিবে ধমনীর মাধ্যমে। যখন আবার রক্তটা ব্যাক করবে শিরা, তখন হচ্ছে কোষে পৌঁছাবে, কোষ থেকে কার্বন ডাইঅক্সাইড নিবে, নিয়ে আবার ব্যাক করবে কি এরকম শিরা হিসেবে, এদিক দিয়ে আবার উল্টো রাস্তা দিয়ে শিরা হিসেবে ব্যাক করবে। শিরা দিয়ে যাওয়ার সময় এই যে করোনারি সাইনাস তৈরি করে, করোনারি সাইনাস, করোনারি শিরাগুলো মিলে করোনারি সাইনাস, সেই সাইনাসগুলো পিছন দিক দিয়ে চলে এসে এই যে আমাদের ডান অলিন্দে চলে আসে, ডান অলিন্দে গিয়ে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধগুলো রক্ত ঢেলে দেয়। এভাবে আমাদের করোনারি সংবহন তন্ত্র কাজ করে। তো শুরুতে আমরা বলতে পারি যে আমাদের যে করোনারি ধমনী, করোনারি ধমনী তৈরি হয়, সেই করোনারি কোথায় থেকে? মহাধমনী থেকে। মহাধমনী থেকে শুরু হয়ে সেই রক্তটা সারা দেহে, হৃৎপিণ্ডের সারা দেহে ছড়িয়ে যায়। সেগুলো আবার কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন এক্সচেঞ্জ করে সেটা আবার পুনরায় করোনারি সাইনাস হয়ে সেটা আবার ডান অলিন্দে চলে আসে। এর মাধ্যমে আমরা দেখি করোনারি সংবহন হয়। করোনারি সংবহনেই সমস্যাগুলো দেখা দেয়। করোনারি সংবহনে যদি সমস্যা দেখা দেয়, তখন দেখা যায় হৃৎপিণ্ডের নিজের সমস্যাগুলো দেখা দেবে। আচ্ছা, এইটুকু হচ্ছে আমাদের রক্ত সংবহন তন্ত্র। চলো আমরা একটি টপিক পড়ি, সেটা হচ্ছে আমাদের রক্তচাপ নিয়ন্ত্রণ। দেখো, রক্তচাপ কি সেটাকে প্রথমে আমাদের বুঝতে হবে। যেমন আমরা যে কোনো, এটা হচ্ছে আমরা যে কোনো একটা ধমনী আঁকলাম, ধমনী, ধমনী তার মানে কি এখান দিয়ে আমাদের রক্ত যাচ্ছে, বিভিন্ন ধরনের রক্ত যাচ্ছে। রক্ত তার মানে কি একটা ফ্লুইড, তরল, তরল। এই যে ফ্লুইডটা যাচ্ছে, সেখানে আমরা কি দেখতে পারবো? এই রক্তগুলো যাওয়ার সময় শুধু কি ও সামনেই আগাবে? না, ও পাশেও এরকম রক্তবাহিকা গুলোর গায়ে গায়ে এরকম চাপ দেবে। এই যে চাপটুকু আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে আমাদের রক্তচাপ, বা আমরা জানি ইংরেজিতে বলে ব্লাড প্রেশার বা বিপি। বিপি, ব্লাড প্রেশার। এই পার্শ্ব গায়ে যে চাপটুকু দিচ্ছে সেটা, তার মানে চাপ যেহেতু, সেটার একক হবে আমাদের মিলিমিটার মার্কারি এককে। মিলিমিটার মার্কারি এককে। আমরা যে ব্লাড প্রেশার গুলো বলি যে 120/80 নর্মাল, সেটাকে আমরা বলি মিলিমিটার পার মার্কারি, মিলিমিটার মার্কারি। আচ্ছা, এই রক্তবাহিকার গায়ে চাপ দিচ্ছে। এই রক্তচাপ স্বাভাবিক হচ্ছে কতটুকু বললাম? স্বাভাবিকের ক্ষেত্রে দেখো একটু কথা আছে যে ভেন্ট্রিকল, আমাদের হার্ট ছিল এখানে, হার্টের নিলয় যখন চাপ দেয়, সেই নিলয় থেকে রক্তগুলো আসলে আমাদের এই ধমনীগুলোতে চলে আসে। তো নিলয় যখন চাপ দেয়, তার মানে রক্তের ফ্লোটা কি বেশি থাকে, বেশি থাকে, এদিকে 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 বেশি থাকে। বেশি থাকলে কি রক্তের প্রেশারটা বেশি। নিলয় সংকোচনকে আমরা কি বলেছিলাম? সিস্টোল, ভেন্ট্রিকুলার সিস্টোল। তার মানে ওটাকে আমরা বলি যখন চাপ দিবে প্রেশার বেড়ে যাবে, সেটাকে আমরা বলবো ভেন্ট্রিকুলার প্রেশার, সিস্টোলিক প্রেশার। আবার যখন নিলয় হচ্ছে ডায়াস্টোল করবে, কারণ নিলয়ের সাথে আমাদের রক্তবাহিকার সরাসরি সংযোগ, নিলয় যখন আবার প্রসারিত হবে, তখন দেখবো আমরা যে সেই পরিমাণ চাপ আমরা পাচ্ছি না, কারণ এখানে রক্তের কোনো ফ্লো ধাক্কা নেই। তখন এর চাপ আবার কমে যাবে, আবার কমে যাবে, কমে যাওয়ার কারণে এর যে ডায়াস্টোলিক প্রেশারটা সেটা হচ্ছে কম হয়ে যাবে। সেই হিসেবে আমরা স্বাভাবিক রক্তচাপ দেখব যে একটা আছে সিস্টোলিক, আর একটা হচ্ছে ডায়াস্টোলিক। সিস্টোলিকের স্বাভাবিক কত? 100 থেকে মিলিমিটার মার্কারি, 100 থেকে 139 মিলিমিটার মার্কারি। ডায়াস্টোলিকের ক্ষেত্রে আমরা কত দেখবো? ডায়াস্টোলিকের ক্ষেত্রে সাধারণত কম দেখা যায়, যে 80 থেকে 60 থেকে 89 বা 80 থেকে 89 এরকম দেখা যায়।
এর বেশি হলে সেটাকে কি বলবো আমরা? রেস্ট, মানে বাড়তি ব্লাড প্রেশার বা বাড়তি রক্তচাপ, যেটাকে আমরা রক্ত হাই প্রেশার হিসেবে জানি বা উচ্চ রক্তচাপ হিসেবে জানি। এই রক্তচাপ তার মানে আমরা চলে আসতেছে দুই ধরনের। একটা হচ্ছে উচ্চ রক্তচাপ, আর একটা হচ্ছে নিম্ন রক্তচাপ। এইটুকু আমরা এই উচ্চ রক্তচাপ এবং নিম্ন রক্তচাপ ঘটনাক্রমে দুটোর যে কোনো একটা হলে সেটা থেকে স্বাভাবিক আসার যে প্রক্রিয়া সেটুকু আমরা শিখব। আচ্ছা, রক্তচাপ নিয়ন্ত্রণে এর শুরুর প্রথমে আমরা বলে নিব যে ব্যারো রিসেপ্টর। ব্যারো মানে কি? সেটা হচ্ছে চাপ। যেমন বায়ুর চাপ মাপার যন্ত্রকে কি বলে? ব্যারোমিটার। রিসেপ্টর মানে হচ্ছে যারা এই চাপটুকু বেড়ে গেছে না কমে গেছে সেটুকুকে সেন্স করতে পারে, সেরকম সেন্সর যারা, তারাই হচ্ছে এরকম রিসেপ্টর। ঠিক আছে? তো এই চাপ বাড়া কমার যে সেন্সর সেটা হচ্ছে ব্যারো রিসেপ্টর। তার মানে আমি বলে দিয়েছি ব্যারো রিসেপ্টর গুলো হচ্ছে চাপকে সেন্স করে, এদের কাজই এরকম। ঠিক আছে? তার মানে বেড়ে গেছে না কমে গেছে এটা সবসময় রেখে দেয়, ব্যারো রিসেপ্টরের কাজ। তো প্রাকৃতিক ব্যারো রিসেপ্টরের কথা যদি বলি, তার মানে দেহ নিজে নিজের ব্যারো কাজ করতে পারে, যেটা আমরা দেখবো। আর একটা হচ্ছে কৃত্রিম ভাবে আমরা যেটা প্রেসারটা মাপি, সেটাকে আমরা কি বলে? স্ফিগমোম্যানোমিটার। আমরা প্রেসার মাপার যে মেশিন সেটাকে আমরা বলি স্ফিগমোম্যানোমিটার। এটা হচ্ছে আমাদের স্ফিগমোম্যানোমিটার। আচ্ছা, তো ব্যারো রিসেপ্টর গুলো কোথায় কোথায় থাকে? প্রথমত সেই প্রশ্ন আসি। ব্যারো রিসেপ্টর গুলোকে বলা হয় স্ট্রেস রিসেপ্টর। তার মানে প্রসারিত করলে এরকম ভাবে রক্তচাপ যত বাড়বে, বেশি বেশি চাপ দিবে গায়ে, তখন দেখা যাবে এই রিসেপ্টর গুলো সেন্স করতে পারছে বেশি বেশি। আচ্ছা, তো এই রিসেপ্টর গুলো কোথায় কোথায় থাকে? প্রথমত এটা ধরো আমাদের হার্ট থেকে এরকম মহাধমনী তৈরি হয়। মহাধমনী থেকে এখান থেকে এরকম তিনটা ধমনী শাখা হিসেবে তৈরি হয়, যেটা হচ্ছে আলটিমেটলি আবার এখান থেকে আরেকটা শাখা তৈরি হবে, এটার নাম হচ্ছে, আচ্ছা নাম বিসিএস। তো এই যে তিনটা শাখা, এর গায়ে এখানে দেখবো আমরা একটা ব্যারো রিসেপ্টর থাকবে। তার মানে বলতে পারি যে মহাধমনী বা এওরটার অনুপ্রস্থ যে আর্চ মানে কি বাঁক, সেই বাঁকের মধ্যে আমরা দেখবো যে একটা থাকে, এবং একটা থাকবে হচ্ছে আমাদের এই সরি এটা না, ক্যারোটির যে ধমনী সেখানে একটা থাকবে, এবং এই যে একটা প্রকোষ্ঠ চলে গিয়েছিল শাখা, তার গায়ে আরেকটা থাকবে। এই যে রিসেপ্টর সেন্সর গুলো এখানে একটু গর্তের মতো থাকে, সেগুলো হচ্ছে সেন্স করে। কি করে? আমাদের যে মস্তিষ্ক আছে, মস্তিষ্ক এর নিচের অংশ সেটাকে বলি আমরা মেডুলা, বা ব্রেন স্টেমের একটা অংশ হচ্ছে মেডুলা। এই মেডুলার সাথে এরা সংযোগ তৈরি করে কিসের মাধ্যমে? বিভিন্ন নার্ভ আছে, যে কর্টেক্স স্নায়ু, সেই কর্টেক্স স্নায়ুর মাধ্যমে। আচ্ছা, গ্লসোফেরেঞ্জিয়াল এবং হচ্ছে ভেগাস স্নায়ু, এই 9 নম্বর এবং হচ্ছে 10 নম্বর মাধ্যমে। এই মেডুলাতে, তো এই মেডুলা আবার কি করে? আমাদের যে রক্তচাপ সেটা হচ্ছে সেন্স করে, নিয়ন্ত্রণ করে। আচ্ছা, আমাদের উচ্চ রক্তচাপ যখন হবে, যে কোনো কারণে উচ্চ রক্তচাপ হতে পারে, বিভিন্ন রোগ থাকলে দেখা যায় হচ্ছে আমাদের রক্তচাপ থাকে, আবার হচ্ছে জেনেটিক্যালিও এই উচ্চ রক্তচাপ থাকতে পারে। তো রক্তচাপ যখন হচ্ছে বেড়ে গেল, তখন কি করবে? আমাদের এই রক্ত নালীগুলোর গায়ে চাপ দেবে। রক্তনালীগুলো চাপ দেওয়ার কারণে তখন এরা সেন্স করবে কি, যে এখানে কোনো কারণে রক্তচাপটা বেড়ে গিয়েছে। তখন এরা এই রাস্তা দিয়ে, এই যে নার্ভগুলো ছিল আমাদের, যে গ্লোসোফেরিঞ্জাল নার্ভ, ভেগাস নার্ভের মাধ্যমে দেখা যাবে আমাদের মেডুলাতে গিয়ে সেন্স করছে, সেন্সর পাঠাচ্ছে যে এখানে বেড়ে গেছে। তখন মেডুলা তখন কি করবে? আমাদের যে হাইপোথ্যালামাস ছিল, সেই হাইপোথ্যালামাসকে বলবে যে কাজ তো হয়ে গেছে, চাপ তো বেড়ে গেছে। তখন হাইপোথ্যালামাস বিভিন্ন প্রক্রিয়ায় তখন হচ্ছে আস্তে আস্তে সিম্প্যাথেটিক প্রক্রিয়া বলে যেটাকে, সেটা হচ্ছে হার্টকে দমিয়ে দেবে, যে হার্ট তুই চুপ কর। হার্ট তো চুপ করার মানুষ না, সে হচ্ছে জাস্ট একটু থামবে, কথা বলা কমিয়ে দেবে। তখন কি করবে? হার্ট তখন হচ্ছে পাম্প কম করবে। আগে আমাদের ছিল 70 থেকে 80 বার, এখন দেখা যাবে 60 বারের মতো করছে। তো হার্ট পাম্প কম করছে মানে সিস্টোল কম করছে। সিস্টোল কম করার কারণে দেখা যাবে আমাদের যে রক্তটা এদিকে পাস হচ্ছিল, সেই রক্তটা কম বার যাচ্ছে।
তখন দেখা যাবে আলটিমেটলি হার্ট পাম্প করার কারণে আমাদের রক্তচাপও কমে যাচ্ছে। আবার যেটা হচ্ছে নিম্ন রক্তচাপ, নিম্ন রক্তচাপ বলতে কি বোঝায়? দেখো আমরা বলেছিলাম এই যে রক্তবাহিকা ধমনীর বা গায়ে যখন হচ্ছে এরকম চাপ দিবে সেটাকে বলি রক্তচাপ। নিম্ন রক্তচাপ বলতে একটা জিনিস বোঝায়, সেটা হচ্ছে আয়তন। রক্ত কোনো কারণে যদি কমে যায় তখন দেখা যাবে কি যতই হার্ট পাম্প করুক তবুও আমাদের রক্তটা প্রেশারটা মেনটেন করতে পারছে না, কারণ রক্তের পরিমাণই তো কমে গিয়েছে। যেমন যে কোনো অ্যাক্সিডেন্টে বা রক্তক্ষরণ হয় বা শরীরের ভিতরে রক্তক্ষরণ হয় তখন এরকম প্রেশার আস্তে 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 কমে যাবে, সিস্টোলিক ডায়াস্টোলিক দুই প্রেশারই কমে যাবে। এই কারণে তার মানে আমাদের রক্তের আয়তনটা সংরক্ষণ করতে হবে, রক্তের আয়তন সংরক্ষণ করতে হবে। এই কারণে এর নাম হচ্ছে আয়তন, আয়তন রক্তচাপ নিয়ন্ত্রণ। এটা কিভাবে করে? এই কারণে দুটো সিস্টেম লাগে, একটা হচ্ছে হার্ট আর একটা হচ্ছে আমাদের কিডনি। আমাদের হার্টে যখন হচ্ছে রক্তচাপ কমে গিয়েছে তখন এই রিসেপ্টর গুলো প্লাস আরো এর কিছু আয়তন রিসেপ্টর কোথায় কোথায় থাকে, সেটা হচ্ছে বিভিন্ন সিস্টেমিক শিরা, এই যে শিরাগুলো আসে ঊর্ধ্ব মহাশিরা, নিম্ন মহাশিরা, আরো বিভিন্ন অঙ্গে যে থাকে এগুলো হচ্ছে এই আয়তন রিসেপ্টর বা হচ্ছে নিম্ন রক্তচাপ রিসেপ্টর বা সেন্সর গুলো থাকে। তারা এরকম ভাবে বুঝতে পারে, প্লাস হচ্ছে এই রাস্তাগুলো যে নিলয়, সেই নিলয়ে এরকম সেন্স করার মতো থাকে, তখন ওরাও বুঝতে পারে যে রক্তচাপ কমে গিয়েছে। তখন হার্ট এখান থেকে একটা হরমোন বের করে, এএমপি বলে যেটাকে, আচ্ছা লাগবে না ওটা। এইখান থেকে তখন হচ্ছে রক্ত এই যে হচ্ছে হরমোনটা বের করলো সেটা ঘুরে 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 কিডনিতে যায়। এছাড়াও এখান থেকে রক্ত এই যে যে হরমোনটা বের করলো সেটা আবার মস্তিষ্কের হাইপোথ্যালামাসে যায়, সেটা হচ্ছে হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাস তখন কি করে? এডিএইচ নামক হরমোন ক্ষরণ করে। এই এডিএইচটা তখন কি করে? এই এডিএইচ ঘুরতে 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 এই যে আমাদের যে কিডনি আছে কিডনিতে চলে আসে, কিডনির ডিস্টাল কনভলিউটেড টিউবিউল বা দূরবর্তী পেঁচানো নালিকা, সেখানে এসে তখন ও ভিড়ে তখন সেই মূত্র যে তৈরি হচ্ছিল, বেশি বেশি পরিমাণে মূত্র তৈরি বের হয়ে যেত, তখন এখান থেকে জাস্ট পানিটুকু ও শোষণ করে রেখে দেয়। পানি শোষণ করে কোথায় রেখে দেয়? রক্তনালীতে রেখে দেয়। রক্তনালী তখন আলটিমেটলি কি হচ্ছে? রক্তনালীতে যদি পানি আবার চলে আসে তাহলে কি হচ্ছে? রক্তনালীর পরিমাণ রক্তের পরিমাণ বেড়ে যাচ্ছে, তো রক্তের পরিমাণ বেড়ে যাচ্ছে, আবার প্রেশারটা আবার আগের অবস্থায় চলে আসে। এভাবে হচ্ছে এডিএইচ বের করার কারণে হাইপোথ্যালামাসের মাধ্যমে আমাদের হার্টের যে সেন্সর গুলো ছিল সেগুলো এরকম ভাবে কাজ করতে পারে। এছাড়া আরেকটা রাস্তা আছে, যেটা হচ্ছে একটা রাস্তা বললাম, আরেকটা রাস্তা হচ্ছে সেটা হচ্ছে আমাদের এই যে এফারেন্ট ধমনী, এফারেন্ট ধমনী, ইফারেন্ট ধমনী বৃক্কের চ্যাপ্টারে পড়া যাবে। সেখানে এর গায়ে এটা হচ্ছে নেফ্রন, নেফ্রনের সংস্পর্শে ঠিক এই জায়গায় এফারেন্ট ধমনী এবং নেফ্রনের সংস্পর্শে গিয়ে একটা সেন্সর আছে, জাক্সটা গ্লোমেরুলার কমপ্লেক্স বলে বা জেজিসি, জাক্সটা গ্লোমেরুলার কমপ্লেক্স। এখান থেকে বের হয় রেনিন। রেনিন তখন বিভিন্ন প্রক্রিয়ায় রেনিন, অ্যানজিওটেনসিন, অ্যালডোস্টেরন হয়ে রেনিন আলটিমেটলি এই এডিএইচ এর মতোই কাজ করে। কি কাজ করে? সেটা হচ্ছে মূত্র যে তৈরি হচ্ছিল, মূত্র থেকে পানিটা ধরে নেয়, নেফ্রনেই মূত্র থেকে পানি ধরে নেয়। এর মাধ্যমে দেখা যায় রক্তে পানির পরিমাণ আবার বেড়ে যায়, তার মানে রক্তের আয়তন বেড়ে যাচ্ছে। আবার আয়তন বেড়ে গেলে কি হবে? এরকম যে রক্তনালীগুলো ছিল সেটাতে আবার বেশি বেশি প্রেসার দেবে, বেশি বেশি প্রেসার দেবে। এর মাধ্যমে দেখবো আমরা নিম্ন রক্তচাপ আবার পুনরায় আগের মতো চলে আসছে, আলটিমেটলি আমাদের রক্তচাপ, নিম্ন রক্তচাপ বা নিয়ন্ত্রণ হবে। এইভাবে আমাদের উচ্চ রক্তচাপ এবং নিম্ন রক্তচাপ দুটোই নিয়ন্ত্রণ হয়।